নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। আমাদের ক্যাচলাইনে বলা রয়েছে, ব্রেকিং নিউজের চাপে হারিয়ে যায় আসল খবর। এবং এডিট পেজে সচরাচর আমরা ওই গড়পড়তা ব্রেকিং নিউজের ফাঁদে পা দিই না। তাই দিন দিন এই শোয়ের দর্শক সংখ্যা বাড়ছে এবং তাতে বোঝা যায় খবরকে কোনো রকম হই হট্টগোল উত্তেজনা ছাড়াই আপনারা দেখতে পছন্দ করেন। কিন্তু আজকে আমাকে এডিট পেজটা একটা ব্রেকিং নিউজ দিয়ে কিন্তু শুরু করতে হচ্ছে, কারণ সেটাই আসল খবর। ইন্টারনেটে নজরবন্দি 10,000 ভারতীয়। আম আদমি নয়, সকলেই ভারতবর্ষের হুজু। ভারতের গণতন্ত্র সমাজ ব্যবস্থায় যাদের কাঁধে ভর দিয়ে চলে, যাদের মতামতের ওপর জনমত তৈরি হয়, যাদের দেশবাসী রোল মডেল হিসেবে মনে করে, এমন 10,000 ভারতীয়। কারা তারা? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সব মুখ্যমন্ত্রী, রতন টাটা, সচিন তেন্ডুলকর, নামী চিত্র নির্মাতা, প্রভাবশালী সমাজকর্মী, প্রথম সারির সব সংবাদ মাধ্যমের মালিক ও এডিটর, এমনকি স্মাগলার থেকে মাফিয়া ডন। ভারতের সাদা ও কালো দুই জগৎকেই নিশানায় রেখেছে আমাদের চীন। যুদ্ধের প্রয়োজনেই। কিন্তু এই যুদ্ধে বুলেট খরচা হবে না, এই যুদ্ধ হবে ইন্টারনেটে, হাইব্রিড ওয়ারফেয়ার। লাদাখ নিয়ে যুদ্ধের হুমকি দিয়েছে চীন, শাসানি দিচ্ছে বেজিং নিয়ন্ত্রিত সংবাদপত্র। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, সরাসরি যুদ্ধের পথে পা বাড়াবে না ড্রাগন, বরং প্রযুক্তি ব্যবহার করে ছায়াযুদ্ধ চালিয়ে যেতে তারা অনেক বেশি পারদর্শী। সব প্রথম সারির অপরাধী। জেনভা ডেটা ইনফরমেশন টেকনোলজি কোম্পানি লিমিটেডের ভিতর থেকেই তাদের নজরদারির তথ্য ফাঁস হয়েছে। ভিয়েতনামের এক অধ্যাপকের মাধ্যমে সেই তথ্য পৌঁছেছে ভারত, অস্ট্রেলিয়া, ইতালি ও ব্রিটেনের সংবাদ মাধ্যমে। তথ্য প্রকাশ, চীনের এই তথ্য প্রযুক্তি সংস্থা কমিউনিস্ট পার্টি, সরকার ও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। পৃথিবীর একাধিক দেশ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের তথ্য সংগ্রহ করে তারা। সংগৃহীত তথ্য ওভারসিজ কি ইনফরমেশন ডেটাবেস অর্থাৎ ওকিডিবিতে সঞ্চিত হয়। তথ্য দূষণ, জনমত তৈরি এবং মিথ্যে প্রচার চালানোর উদ্দেশ্যে এই ডেটা ব্যবহার হয়। এই নিয়ে হইচই শুরু হতেই চীনের এই তথ্য প্রযুক্তি সংস্থার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। গালওয়ানে সংঘর্ষ হলো, কর্নেল ও 19 জন জওয়ান শহীদ হলেন। সারা ভারত তোলপাড় হয়ে গেল, কিন্তু চীন পাত্তাই দিল না। নিজেদের তরফে 40-এর বেশি জওয়ানের মৃত্যু বেমালুম চেপে গেল তারা। ভারতের পর চীনা অ্যাপ নিষিদ্ধ করতে শুরু করলো এবং তখনই বেজিং নড়ে চড়ে বসলো। চীনের বিদেশ মন্ত্রক থেকে সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা
চীন থেকে নিয়মিত প্রতিবাদ বিবৃতি আসতে শুরু করলো। এখনো পর্যন্ত 200-র বেশি চীনা অ্যাপ ব্যান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীন এবার যুদ্ধের হুমকি দিয়ে বসে আছে। ড্রাগনের দুর্বল স্নায়ু তাদের তথ্য প্রযুক্তি, এর সাহায্যেই তারা টার্গেট করে দেশের বিভিন্ন ডেটাকে এবং সেগুলো চুরি করে। চীনা অ্যাপগুলিও ডেটা চুরির হাতিয়ার বলেই আশঙ্কা করেন সাইবার বিশেষজ্ঞরা। ভারতের দেখাদেখি অনেক দেশই কিন্তু এখন চীনা অ্যাপ বাতিলের পথে হেঁটেছে। আর জেনহুয়া কেলেঙ্কারি প্রমাণ করছে সন্দেহটা কিন্তু অমূলক নয়। জেনহুয়া সংস্থাও দাবি করে যে চীনের মহান পুনর্নির্মাণে হাইব্রিড যুদ্ধ চালায় তারা। হাইব্রিড যুদ্ধটা কি সেটা আপনাদের একটু আগেই বলেছি। এবার চীনের মহান পুনর্নির্মাণ সেটা কি সেটা একটু বুঝিয়ে বলি। চীন তার সীমানা বাড়াতে চায় এবং তাই নিয়ে সব প্রতিবেশীর সঙ্গে তাদের অশান্তি। কমিউনিস্ট চীনের রূপকার মাও জেদং এমনই একটা লাল সাম্রাজ্যবাদের স্বপ্ন দেখতেন। চরিত্র, কর্মপদ্ধতিতে তার সঙ্গে শি জিনপিংয়ের একটা অদ্ভুত মিল। জিনপিংয়ের কাঁধেও কি মাওয়ের ভূত ভর করল? 29 জুন 1981 সীমান্তে শীতলতা কাটাতে বৈঠক করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং চীনের বিদেশমন্ত্রী হুয়াং হুয়া। দুজনে একটি সিদ্ধান্তে একমত হন, সীমান্ত সমস্যা জিইয়ে রেখে দুই প্রতিবেশীর সুসম্পর্ক সম্ভব নয়। 39 বছর পর রাশিয়ায় দুই বিদেশমন্ত্রীর বৈঠক হলো। সীমান্ত সমস্যা মেটেনি, বরং অমীমাংসিত সীমান্তে রক্তক্ষয় হয়ে গেছে। মস্কোয় এস জয়শঙ্কর এবং ওয়াং ইর বৈঠকে 5 দফা কর্মসূচির সিদ্ধান্ত হলো। এলএসিতে মতপার্থক্য নিয়ে আরও আলোচনা। এলএসিতে দ্রুত সেনা প্রত্যাহার করার চেষ্টা হবে। দুই সেনার মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা, সীমান্ত রক্ষা সংক্রান্ত সব রকম রীতিনীতি মেনে চলা, পরিস্থিতি স্বাভাবিক হলে আস্থাভর্তক কর্মসূচি গ্রহণ। চীনের কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে চলা সংবাদপত্র গ্লোবাল টাইমস 12 সেপ্টেম্বর 2:45 নাগাদ তারা টুইট করেছে, গত দুদিনে অর্থাৎ 10 ও 11 সেপ্টেম্বর ভারত চীন সীমান্তে শান্তি ফিরেছে। দুদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীদের মধ্যে বৈঠকে পরিস্থিতি ঠান্ডা করতে ইতিবাচক ভূমিকা নেওয়া হয়েছে। একেবারে কূটনৈতিক ঢঙে বিবৃতি। গ্লোবাল টাইমসের টুইটের বয়ান যে কমিউনিস্ট প্রভুরাই লিখে দিয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু তারা কি আদৌ শান্তি চায়? কি চায় চীন? 1959 সাল থেকেই লাদাখ দখলের চেষ্টা চালাচ্ছে চীন। 1959 সালে অমীমাংসিত সীমান্তের নতুন মানচিত্র প্রকাশ করে চীন। তৎকালীন চীনা বিদেশমন্ত্রী চৌ এন-লাই গ্রিন লাইন প্রকাশ করেন। ভারতের বিস্তীর্ণ এলাকাকে নিজের বলে দাবি করা হয় গ্রিন লাইনে। এরপরেই ভারত আক্রমণ করে চীনের সেনা। দুর্ভিক্ষপীড়িত দেশবাসীকে মাও জেদং বোঝান, ভারতীয় সেনা তিব্বত দখল করতে চেয়েছিল, চীনের সেনা বাধা দিয়েছে। সামরিক জাতীয়তাবাদে চাপা পড়ে যায় অভুক্ত মানুষের পেটের জ্বালা। চীনে বর্তমানে ক্ষমতায় শি জিনপিং। তার কাজকর্মে অনেকেই মাও জেদংয়ের ছায়া দেখতে পাচ্ছেন। শি জিনপিং নিজেও নিজেকে মাও জেদংয়ের যোগ্য উত্তরসূরি মনে করেন। মাও জেদংয়ের পর জিনপিংয়ে আজীবন একনায়ক থাকার অধিকারী। শি মাওয়ের মতো সব শত্রুকে দুর্নীতির অভিযোগে খতম করেছেন। মাওয়ের মতোই শি জিনপিংয়ের চীনও ভয়াবহ দুর্ভিক্ষের সামনে দাঁড়িয়ে। একমাত্র যুদ্ধই খিদে ভুলিয়ে দিতে পারে মনে করেন শি জিনপিং। তাই খাদ্য সংকট হতেই লাদাখে সক্রিয় হয়ে উঠেছে চীন। সরকার মদতপুষ্ট গ্লোবাল টাইমস হুঙ্কার দিচ্ছে, ভারত যদি শান্তি চায় তাহলে ভারত ও চীন 7ই নভেম্বর 1959 সালের প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে মেনে নেবে। ভারত যদি যুদ্ধ চায় চীন যুদ্ধ করবে, অর্থাৎ চীনের শর্ত মানলে তবেই শান্তি, না হলে যুদ্ধ। 62তে মাও জেদং যা ভাবতেন 2020-তে শি জিনপিং তাই ভাবেন। সামরিক শক্তিতে সম্প্রসারণবাদ। 1993 সালে দুদেশের যে সীমান্ত সমঝোতা হয়েছিল তাকে মান্যতাই দিতে চায় না বেজিং। শুধু তাই নয়, গালওয়ানে নিজেদের সেনার আগ্রাসনকে অস্বীকার করেছে তারা। নিজেদের তরফে হতাহত সেনার সংখ্যাও স্বীকার করেনি। জিনপিং একটা জিনিস ভুল করছেন, গত কয়েক বছরে ভারতের মানসিকতাও বদলে গেছে। ভারতও এখন আপোষহীন লড়াইয়েই বিশ্বাস করে। ভারত জানে চীনের সেনা বহরে যতই বড় হোক না কেন, সীমান্ত যুদ্ধে তারা ভিয়েতনামের কাছেও হেরেছে। তাইওয়ানের মতো ছোট্ট দেশও চীনের নাকের ডগায় বসে চোখ রাঙায়। প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত চীনকে জবাব দিয়ে জানিয়েছেন, যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভারতীয় সেনাও তৈরি। বিজেপি তো বটেই, বিরোধীরাও লাদাখে 1 ইঞ্চি জমি না ছাড়ার বিষয়ে একরোখা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দেখুন, আক্রান্ত না হলে ভারতের সেনা কোনো দিন দেশের সীমান্ত পেরোয় না। ভারত অন্যের দেশ কোনোদিন দখল করে না।
অন্যের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। ৭১-এর যুদ্ধ জয়ের পরও কিন্তু আমরা পূর্ব পাকিস্তান দখল করিনি, স্বাধীন বাংলাদেশ গড়ে দিয়ে ফেরত চলে এসেছি। আর এই মানসিকতার জন্যই সারা বিশ্বে ভারতের একটা আলাদা কদর রয়েছে। কিন্তু পাকিস্তান ও চীন কিন্তু এই ভদ্রতার সুযোগটা নেয়। পররাষ্ট্র বিশেষজ্ঞরা এখন বলেন যে চীনের সঙ্গে গোড়া থেকে সুসম্পর্ক রাখতে গিয়ে ভারত কিন্তু ভুলই করেছে আখেরে। কারণ চীন কোনোদিনই সৌজন্যের বিনিময়ে সৌজন্য ফিরিয়ে দেয়নি। লং মার্চকে সম্ভবত বলশেভিক বিপ্লবের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন নেহরু। শুরু থেকে চীন নিয়ে রোমান্টিকতায় আচ্ছন্ন ছিলেন। বুঝতে পারেননি ঝান্ডার রং এক হলেই মানসিকতা মিলে যায় না। চীনের জাতীয় চরিত্র যা, কমিউনিস্ট হলেও চীন তেমনই। তা না হলে তিব্বতের মীমাংসা শুরুতেই হয়ে যেত, কারণ তিব্বত কখনোই চীনের অংশ ছিল না। ত্রয়োদশ শতকে চীনে মঙ্গল কিং বংশের শাসন শুরু হয়। সপ্তম শতাব্দীতে চীন ছিল তিব্বতী সম্রাট গাম্পোর অধীনে। দশম শতাব্দী পর্যন্ত চীনে তিব্বতী রাজবংশের শাসন চলে, যদিও জাতিগত বৈষম্য থেকে চীনেরা সেই ইতিহাস মানে না। ত্রয়োদশ শতক থেকে তিব্বতী ইতিহাস লিপিবদ্ধ করেছে চীন। কিন্তু কিং বংশের শাসনের সময়েও চীনের ওপর তিব্বতের আধ্যাত্মিক আধিপত্য বজায় ছিল। চীন সম্রাটের আধ্যাত্মিক উপদেষ্টা ও ধর্মগুরু ছিলেন দলাই লামা। বিদেশ নীতি, বাণিজ্য ও রাজস্ব আদায়ে চীনের এক প্রতিনিধি লাসায় থাকতেন। তিব্বতের সব কৃষি জমির মালিক ছিল বৌদ্ধ ভিক্ষু সঙ্গের লামারা। দলাই লামার প্রশাসক মণ্ডলীর শাসনেই তিব্বতের শাসন কার্য চলত। দলাই লামা চীন সম্রাটের দরবারে রাজপুরোহিতের সম্মান পেতেন। ১৯১১ সালে পরিস্থিতিটা অনেকটা বদলে গেল। চীন ও তিব্বতে রাজতন্ত্র ও সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবসান হল। ১৯১১ সালে গণতান্ত্রিক বিপ্লবে চীনের রাজতন্ত্র শেষ করলেন সান ইয়াতসেন। গণতান্ত্রিক বিপ্লবেই চীনে সব রকম ঔপনিবেশিক শাসনেরও অবসান হলো। সামরিক দিক দিয়ে দুর্বল চীনকে রাশিয়া অধিকার করে নেবে এমন ভয় ছিল ব্রিটিশের। ব্রিটেন ও আমেরিকা তাই তিব্বতে স্বাধীন ও স্বতন্ত্র সরকার গঠনে জোর দেয়। তাহলে রাশিয়া চীন দখল করলেও তিব্বত বাফার জোন হিসেবে ব্রিটিশ ভারতকে রক্ষা করত। ১৯৪৯-৫০ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে চীনের ক্ষমতায় এলেন মাও জেদং। সোভিয়েত ঘনিষ্ঠ জওহরলাল নেহরু দ্রুত সেই সরকারকে স্বীকৃতি দিলেন। একতরফাভাবে চীনকে সমর্থন করতেও শুরু করলেন নেহরু। চীন তিব্বত দখল করলেও প্রথমে দলাই লামার প্রতিষ্ঠানকে অস্বীকার করেনি। তা দেখে মারাত্মক ভুল করে বসলেন নেহরু। ১৯৫৪ সালে পঞ্চশীল চুক্তির সময় তিব্বতকে চীনের অংশ হিসেবে মেনে নেন নেহরু। ৪৩ বছর ধরে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের উপর দখলদারিকেই স্বীকৃতি দেওয়া হলো। চীন কিন্তু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিল না, ম্যাকমোহন লাইনকে অস্বীকার করল, সীমানা পুনর্বিন্যাসের দাবিও জানিয়ে রাখল। তারপর অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনের দাবি জানালো। ১৯৬২ সালে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন ছিনিয়েও নিল। পরে অরুণাচল ছেড়ে দিলেও আকসাই চীন দখলে রেখে দেয় চীন। তারপরেও ভারতের হাতে সুযোগ ছিল। রাষ্ট্রসংঘে তিব্বতকে বিতর্কিত এলাকা ঘোষণা করার সুযোগ ছিল, কিন্তু কোনোদিনই কোনো সরকারই তিব্বতে চীনের অধিকারকে অস্বীকার করেনি। করলে কি হতো? প্রকৃত নিয়ন্ত্রণ রেখা হয়ে যেত ভারত ও তিব্বতের মধ্যে সীমান্ত। লাদাখ অরুণাচলের দাবি জানানোর নৈতিক অধিকারই চীনের থাকতো না। লাদাখ তিব্বত নিয়ে এখন আগ্রহ দেখাচ্ছে আমেরিকা, রাশিয়া। করোনায় কোণঠাসা বেজিং। কাশ্মীর সমস্যাকে বারবার আন্তর্জাতিক দরবারে নিয়ে যাওয়ার চেষ্টা করে পাকিস্তান। ভারতও তিব্বতকে আন্তর্জাতিক ইস্যু করে তুলতে পারে। তাহলে তিব্বতের স্বাধীনতা সংগ্রামের আগুন জ্বলে উঠবে। চীন নিজের ঘরেই ব্যস্ত হয়ে পড়বে, আর লাদাখে আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হবে না। অনির্বাণ সিনহা, জি ২৪ ঘন্টা। ২ বিঘা জমি, রবীন্দ্রনাথের কবিতা, যাকে নিয়ে ছবি করেছিলেন বিমল রায়। ফলের বাগান করতে গরিব চাষি উপেনের ২ বিঘা জমি ছিনিয়ে নিয়েছিলেন জমিদার। সীমানা বাড়াতে লাদাখে অনেকটা তেমনই করার চেষ্টা করেছিলেন শি জিনপিং। কিন্তু ভারত উপেনের মতো অসহায় নয়, তাই চীনের সম্প্রসারণবাদ জোর ধাক্কা খেয়ে গেছে। এক টুকরো জমির জটে যদি ধরুন বড় প্রজেক্ট আটকে যায়, প্রমোটারের কেমন লাগে? হিন্দি ছবিতে দেখেছি যে এইসব ক্ষেত্রে প্রমোটার গুন্ডা ভাড়া করে লাগায় আর জমির মালিককে আক্রমণ করে। মার্কিন দৈনিকে প্রকাশিত একটা রিপোর্ট বলছে, ব্যর্থ জমি হাঙরের মতন ফুঁসছে খুইয়ে। সেই জমি খুইয়ে হাঙরের মতোই ফুঁসছে চীন এবং যুদ্ধের হুঙ্কার দিচ্ছে। কিন্তু উপায় নেই, সামরিক কৌশলে তাদের ঘিরে ফেলেছে ভারত। এবার মীমাংসা চাইলে পুরো দস্তুর যুদ্ধে নামতে হবে, আর যুদ্ধ হলে চীন কিন্তু বাঁচবে না।
ভারতে এসে মোদির সঙ্গে বৈঠক করবেন, ফটো সেশন হবে, আর দেশে ফিরে সেনাকে নির্দেশ দেবেন লাদাখে অনুপ্রবেশ করো। শি জিনপিং মোটামুটি এই কৌশল নিয়েই এগিয়েছিলেন, কিন্তু লাদাখে ভারত পাল্টা মারবে সেটা ভাবতে পারেননি। গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষ শুধু নয়, কূটনীতিতেই চীনকে একঘরে করে ফেলেছে ভারত। করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ভারতের দিকে ঝুঁকে রয়েছে। চীন খানিকটা কোণঠাসা। পাকিস্তানের মতো কোনো দেশ হলেই কূটনীতির চাপেই ভেঙে পড়ত, কিন্তু চীন শক্তিশালী, তাতে সন্দেহ নেই, আর মরিয়া সাম্রাজ্যবাদীও বটে। তাই লাদাখে চাপ বজায় রাখতে সেনা রেখে দিয়েছে বেজিং। যুদ্ধের হুঙ্কারও দিয়ে চলেছে সে দেশের সরকার মদতপুষ্ট মিডিয়া। এই পরিস্থিতিতেই মস্কোয় বৈঠক করল দুই বিদেশমন্ত্রী, বরফ করল না। মস্কোয় বৈঠকের আগেই পুরনো কৌশল প্রয়োগের চেষ্টা করে বেজিং। ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডকে দিয়ে সূঁচ ফোটানোর চেষ্টা। তবে ভারত তৈরিই ছিল। পরিস্থিতি আগাম আঁচ করে এগিয়ে যায় ভারতীয় সেনা। প্যাংগং লেকের উত্তরে গুরুত্বপূর্ণ শৈলশিরা ভারতের দখলে। ফিঙ্গার 4-এর কাছে গুরুত্বপূর্ণ অবস্থান দখল ভারতের। ফিঙ্গার 8 পর্যন্ত চীনের সব গতিবিধি ভারতের নিশানায়। 1962 সালে এইসব এলাকায় দখল করে নেয় চীন। আয়তনের হিসেব প্রায় 40,000 বর্গ কিলোমিটার। নিয়ন্ত্রণ রেখায় সেনা রেখে এতদিন ভারতের উপর চাপ সৃষ্টি করা হয়, কিন্তু চাপের খেলা ঘুরে গেছে। গত শীতে ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8 পর্যন্ত এলাকায় ঢোকে চীন। বিস্তীর্ণ এলাকায় সামরিক পরিকাঠামো তৈরি করে ফেলে চীন। এখন চীনের সেনা ছাউনিগুলি ভারতীয় রাইফেলের নিশানায়। পর্বত শিখরগুলি দখল করে নিয়েছে ভারত। রেজাংলা এলাকায় পাহাড় দখল করতে এসেও বাধা পেয়েছে চীনের সেনা। গুলি চালিয়ে জবাবও পেয়েছে। এই পরিস্থিতিতেই এবার সমঝোতায় আসতে হবে চীনকে। ভারতীয় রাইফেলের নিশানায় চীনের ছাউনিতে ঘুমোবেন ড্রাগনের সন্তানরা। আর সে কথা মাথায় রেখেই ভারতের সঙ্গে কথা বলবেন চীনের কমান্ডাররা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।